তোমাদের সাথে কিন্তু সবশেষে একটা দারুণ সুখবর শেয়ার করব, সেটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে বিগ সারপ্রাইজ। তো আমার জীবনে আজকের এই স্পেশাল দিনটা আসার পেছনে সবচেয়ে বড় অবদান যার, সে হচ্ছে মা। আমার মতো সাধারণ একজন ঘরোয়া মহিলা সত্যি কোনোদিন এত বড় একটা পরিবার পেতে পারে, এত বন্ধু পেতে পারে, আমার মধ্যে সে আত্মবিশ্বাসটাই ছিল না। আর আমার মিঠি হচ্ছে আমার অক্সিজেন, ও হচ্ছে আমার হার্টবিট। ওটা ছিল যে কোনোদিন আমাকে বাধা দেয়নি কোনো কাজে। আজকে ব্লগিং বলে নয়, জানতো যে সোশ্যাল মিডিয়ায় অনেক রকম নেগেটিভিটি আছে, কারণে নিজের অনিচ্ছে সত্ত্বেও ভিডিও করা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। তো আমার তখন মনে হলো আমি তো করতে পারলাম না, মাকে করতে বলি। কেমন আছো বন্ধুরা? মৌসুমী লাইফস্টাইলে আরো একটি ব্লগে তোমাদের স্বাগত। আর আজকে কিন্তু আমি সাধারণ ব্লগ নয়, একটু অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। তো হ্যাঁ, আজকে আমি রেগুলার লাইফস্টাইল ব্লগ নয়, আজকে আমি এনেছি ননস্টপ 100 এপিসোড ব্লগ। তো এগুলো সমস্তই সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। কোনোই ভাবিনি যে একদিন সত্যি সত্যি আমার ওই ননস্টপ 100 এপিসোড ব্লগ শুট করতে পারবো। তো সেগুলো সমস্তটাই সম্ভব হয়েছে, আমার পরিবার আমার সাথে ছিল, আর সঙ্গে অবশ্যই ছিল আমার এক্সটেন্ডেড পরিবার, অর্থাৎ তোমরা। খুব সাদামাটা ঘরোয়া মহিলা ছিলাম আমি একজন। সোশ্যাল ওয়ার্ক ছিল আমার পেশা, নেশা। যখন অসুস্থতার কারণে সেটাও বন্ধ হয়ে যায়, আমার জীবনের প্রায় সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। আর তখন আমার হাতে মোবাইল ফোন তুলে দেয় আমার মেয়ে, অর্থাৎ মাম। আমাকে প্রথম শেখায় ব্লগিং করা, কিভাবে আমার নিজের সময়টা কাটাতে পারি, কিভাবে আমি আরো একটা এক্সটেন্ডেড পরিবার পেতে পারি। আমার প্রথমে কোনো আত্মবিশ্বাসই ছিল না। আমি সত্যি কখনো ভাবিনি যে আমার মতো অতি সাধারণ, অতি নরম সরম একটা মেয়ে ব্লগিং করতে পারবে। তো আমার জীবনে আজকের এই স্পেশাল দিনটা আসার পেছনে সবচেয়ে বড় অবদান যার, সে হচ্ছে মা। আমার মতো সাধারণ একজন ঘরোয়া মহিলা সত্যি কোনোদিন এত বড় একটা পরিবার পেতে পারে, এত বন্ধু পেতে পারে, আমার মধ্যে সে আত্মবিশ্বাসটাই ছিল না। প্রথম আমি যখন ব্লগিং করতাম না, কথা বলতে পারতাম না। ক্যামেরার দিকে তাকিয়ে কিভাবে কথা বলতে হবে, কি আদতেও কি কথা বলা যায়, কোনোই আইডিয়া ছিল না। প্রচুর টাইম এরকম হয়েছে, প্রচুর না মানে প্রতিবারই মা আমাকে শিখিয়ে দিয়েছে, আবার আমি কি করেছি সেটাকে বারবার ডিলিট করে দিয়েছি। কারণ এমন হয়েছে, কখনো হয়তো ভয়েস ওভার দিয়েছি, হ্যাঁ লজ্জা পেয়ে, কনফিডেন্স, সবচেয়ে বড় কথা কনফিডেন্সের অভাব ছিল। কিভাবে কথা বলতে হয়, কি করতে হয়, আমি কিচ্ছু জানতাম না। তো মা আমাকে শিখিয়ে দিত সবসময়, কিন্তু যেটা মানে সবসময় হতো, আমি অবশ্যই ভুল বলতাম। ও যা বলতো আমি সেখান থেকে সেই সব ভুলে টুলে গিয়ে নিজের মতো করে বলতাম। আবার দেখতাম সে কেমন কাচুমাচু মুখ করে বলছি, আবার সেগুলোকে ডিলিট করছি, আবার করছি। মানে আর যদি ভয়েস ওভার দিতে যাই 10 বার 15 বার করে সেই ভয়েস ওভারটাকে ডিলিট করতে হচ্ছে। মানে এতটাই কনফিডেন্সের অভাব ছিল। প্রথম মা খুব একটা ভিডিও করতে চাইতো না। আমি মাকে বলেছিলাম, মা ঘরে একা একা বসে থাকতো, আমি স্কুল চলে যাচ্ছি, বোন চলে যাচ্ছে, বাপি অফিসে চলে যাচ্ছে, নিজের এত বড় একটা অসুখ, সব মিলে না খুব স্ট্রেস থাকতো। আমি তখন বলেছিলাম যে তুমি তো বাড়িতে আছো, ফোন আছে হাতে, তুমি ভিডিও করো। তখন বলো যে আমি ভিডিও করব। এবার আমি তখন শুরু করেছিলাম ফার্স্ট ভিডিও, বাড়িতে বলো বা আশেপাশের মধ্যে আমি ভিডিও শুরু করেছিলাম নিজের একটু। তো আমি কিছু কারণে নিজের অনিচ্ছে সত্ত্বেও ভিডিও করা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। তো আমার তখন মনে হলো আমি তো করতে পারলাম না, মাকে করতে বলি। কারণ আমাকে কেউ কিছু বললো, মাকে বলতে পারবে না। তো মা ভিডিও শুরু করলো। প্রথম আমায় বলতো, মাম একটু আমায় শিখিয়ে দিবি এডিটটা কিভাবে করব, ভিডিওটা পজ কি করে করব, নতুন ভিডিওটা কি করে করবো, এইরকম আর কি টুকটাক। আমি বলতাম এইভাবে বলে দিতাম যে এইভাবে করো, ওইভাবে করো। কথা বলতে লজ্জা পেতো। আচ্ছা লজ্জা পেও না, বলো তুমি, তোমার যা মনে হচ্ছে সেটাই বলো। এরকম করতে করতে আজকে মায়ের কাছ থেকে আমি শিখেছি কিভাবে মা এডিট করছে ভিডিও। মানে আমি টুকটাক যে রিলস করি, আমার রিলসের এডিট আমি নিজেই করি। মা কিন্তু ভ্লগের যে এডিট, এই যে মা রোজ ভিডিও দিচ্ছে, সব এডিট এখন সব মা করে। শুরুতে একটুখানি জিজ্ঞাসা করতে আটকে গেলে, কিন্তু এখন সব নিজে করছে। কোথায় কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও তুলতে হবে সমস্ত কিছু এখন মা করছে। এবং আমার যদি কখনো প্রবলেম হয়, মনে হয় যে মা একটু আমাকে হেল্প করে, মা বলছে হ্যাঁ ঠিক আছে। মানে আমি রিলস শুট করি, তো করে মাকে বলি যে মা একটু দেখবে ভিডিওটা ঠিকঠাক হয়েছে তো, নাকি এখানে কিছু অ্যাড করবো, ওখানে কিছু অ্যাড করবো। তখন মা আমাকে বলছে যে এটা এখানেই ঠিক আছে, কিন্তু তুই এটা করতে পারিস, এরকম। ওইটাই যে এই কন্টিনিউ করে যাচ্ছে, এটাই অনেক। তো ব্যাপারটা এরকম ছিল, নিজের মধ্যে কনফিডেন্সের অভাব ছিল, কিভাবে কথা বলতে হয়, আমার কথা কেউ শুনবে কেন, আমি অতি সাধারণ একটা মেয়ে, আমাকে লোকে কেন ভালোবাসবে, আমার কথা কেন শুনবে, এইরকম একটা কনফিডেন্সের অভাব ছিল। সেই কনফিডেন্সটা আনার প্রথম মূল কারণ ছিল মা।
মাম ফার্স্ট সাবস্ক্রাইবারও আমি। হ্যাঁ, মাম আমার ফার্স্ট সাবস্ক্রাইবারও বটে এবং আমার চ্যানেলটাও খুলে দিয়েছিল মাম। তো মামকে থ্যাংক ইউ বলবো না? না, একেবারেই না, একদমই না। একেবারেই নয়। তো যাই হোক, মামকে দিয়ে সেদিন আমার সেই জার্নি শুরু। সেদিনের আমার নিজের ওপরে নিজের বিশ্বাস ছিল না যে আমি করতে পারি। তবে একদিন যেদিনকে দেখলাম যে না, তোমরা আমায় ভালোবাসা শুরু করলে, তোমরা সত্যিই আমার বন্ধু হলে, একটু একটু করে কনফিডেন্সটাও বাড়তে লাগলো। আজ ক্যামেরা হাতে আমাকে ভাবতে হয় না আমি কি বলবো। আমি জানি না, আসলে শুরুতে যেটা মনে হতো, আমার মনে হতো আমি ক্যামেরা হাতে নিজের মানে আমি কিছু বলতে চাইছি, কিন্তু আজ আমার ক্যামেরা হাতে মনে হয় আমি আমার বন্ধুদের সাথে কথা বলছি। আমার ঠিক স্ক্রিনের ওপাশটায় আমার বন্ধুরা আমার কথা শোনার জন্য ওয়েট করছে, তারা কথা বলার জন্য ওয়েট করছে। আর সেই জন্যই বন্ধুদের সাথে যেমন কথা বলতে, সত্যি আমরা যেমন ছোটবেলায় বন্ধুদের সাথে কথা বলার জন্য ভাবতাম না, আজ আমি ক্যামেরা হাতে ঠিক ওই জন্যই কিছুই ভাবি না। আমার মনে যা আসে, আমার ভালো লাগা, আমার দুঃখ, আমার কষ্ট সব শেয়ার করি। অনেক সময় তো এটাও হয় যে অনেক বন্ধুরা বলো যে এই শরীর খারাপ, অমুক তমুক, অনেক কিছু মানে কি দু একটা নেগেটিভ কমেন্টস আসে, কিন্তু ধরো 100টার মধ্যে 99টা কিন্তু আমার পজিটিভ কমেন্টস আসে। আর সেই একটা নেগেটিভ কমেন্টসকে কিভাবে অ্যাভয়েড করব, প্রথম প্রথম খুব কষ্ট পেতাম, কিন্তু তোমরা আমায় শিখিয়েছো সেটাকে কিভাবে অ্যাভয়েড করব। শুধু সেখানেই থেমে থাকুনি, আমার হয়ে রিপ্লাইটা তোমরাই দিয়েছো। এত বড় একটা জগৎ পেয়েছি, তার জন্য সত্যি মানে ভাগ্যিস আমি সেদিনকে মামের কথা শুনেছিলাম। আর শুনেছিলাম বলেই আজকে আমি একটু হলেও বন্ধুর একটা বিশাল জগৎ পেয়েছি। ও আর হ্যাঁ, তোমাদের সাথে কিন্তু সবশেষে একটা দারুণ সুখবর শেয়ার করবো, সেটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। ওটা হচ্ছে বিগ সারপ্রাইজ। আর হ্যাঁ, এই মানুষটা মাম তো ছিলই আমার পাশে, আমার ব্লগিং শেখানো, আমায় সোশ্যাল মিডিয়ায় ইনভলভ করা, সেগুলোর শুরুটা মাম ছিল। আর এই মানুষটা ছিল যে কোনো দিন আমাকে বাধা দেয়নি কোনো কাজে। আজকে ব্লগিং বলে নয়, জানতো যে সোশ্যাল মিডিয়ায় অনেক রকম নেগেটিভিটি আছে, কিন্তু বলতো সব কিছু নেগেটিভিটিকে উপেক্ষা করে তুমি তো মানে পজিটিভ থাকারও চেষ্টা করতে পারো, তুমি খারাপটাকে কেন দেখছো, পজিটিভটাকে দেখো। তো আমি তো সত্যিই কোনোদিন ভাবিনি যে আমার চ্যানেলটা আজকে এই একটু একটু করে এইভাবে বড় হতে পারে। তো সবসময় বলেছে যে কেন হবে না, কেন পারবো না, এটাকে না ভেবে হবে এটা ভেবে এগিয়ে চলার চেষ্টা করি। তো সেই প্রথম দিন থেকে আমার কর্মজগৎ বলো, আমার ব্যক্তিগত জীবন আর আজকে সোশ্যাল মিডিয়ার জীবন, সব কিছুতে আমায় উৎসাহ জুগিয়েছে, কখনো কোনো কাজে বাধা দেয়নি। আর তার চেয়েও বড় কথা কি জানো, সবসময় ভেবেছে যে আমি তো একটা কর্মজগতের মধ্যে ছিলাম, অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে আমি সেখান থেকে আজকে যখন ঘরে বসে অসুখ চিন্তা করছি, সেখান থেকে বেরিয়ে আসতে, যাতে মানে এই ধরো একটা সারাদিন তো একটা ব্লগিং নিয়ে একটু সময় আমি বিজি থাকি, শ্যুট করা, সেটাকে এডিট করা, সেটাকে প্রিপেয়ার করা, থাম্বনেল টাইটেল, বিভিন্ন কাজ থাকে। তো নিজের অসুখটা কখন ভুলে গেছি, যে আমি যখন সত্যিই সুস্থ থাকি আমাকে কেউ বলবে না যে আমার শরীরে এত বড় দুখানা রোগ বাসা বেঁধে আছে। তো সেইটার জন্যই হয়তো আমার পরিবার আমাকে উৎসাহ জুগিয়েছে। একটু বেশি বলে ফেলছে না, আমি জানি না, একটা মানুষ তো জীবনে সবকিছু পায় না, আমার পক্ষেও সেটা সম্ভব নয়। তো আমারও প্রত্যেকের জীবনে একটুখানি খেয়াল করে দেখো, প্রত্যেকেরই কিছু না কিছু ঘাটতি আছে। তো আমার জীবনে ভগবান অন্য কোনো ঘাটতি দিয়েছিল না, আর সেই জন্যই মনে হয় অসুখ মানে একটা দিয়েও মন ভরেনি ঠাকুরের, সেই জন্য পরপর দুখানা। তো আমার জীবনের ঘাটতিটা মানে তৈরি করেছে ভগবান ওইখান থেকে। তো আমার ঘাটতিটা ভগবান মানে যেহেতু দেখেছে অন্য কোথাও ঘাটতি নেই, তো সেখানে ওই জন্য রোগ দিয়ে ঘাটতিটাই করেছে। এক প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা থাকে। যদি আমার জীবনে রোগটা না থাকতো না, আমার মতো সুখী মনে হয় কম মানুষ হতো পৃথিবীতে। সেই জন্য ভগবানের সেই সুখটা পছন্দ হয়নি। বাদ দাও, আজকে আমি কোনো কষ্টের কথা বলতে চাই না। উই আর মেড ফর ইচ আদার। একদম, এটা সত্যি কথা। না, আমি ব্যতীত হয়তো ও জীবনে অনেক কিছু পাইনি, সেটা আমি দিতে পারিনি, বাট ও না থাকলে আমার লাইফে হয়তো আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম না। এটা ফ্যাক্ট, মানে এক হাতে তালি বাজে না। আমি জানি না কতটা ওর পাশে থাকতে পেরেছি, কিন্তু ও যদি আমার পাশে না থাকতো আমার জীবনটা এই জীবনের মতো হতো না। তো এটাও ভাবছে অনেক বড় বিষয়, যে যেখানে দাঁড়িয়ে আছি আমরা, আমার সংসারটা যেখানে দাঁড়িয়ে আছে, আমাদের সংসারটা,
সেটা একমাত্র যদি কেউ ক্রেডিট নেয় সেটা হচ্ছে মৌসুমী। আমরা হয়তো সাময়িকভাবে ওর কাজের পরিপ্রেক্ষিতে ওকে সাপোর্ট করেছি, বাট মূল বিষয়টা কিন্তু ওই নিয়ে গেছে। আসলে কি বলতো, জীবনে কষ্ট আমরাও করেছি, প্রচুর স্ট্রাগল করে আজকে সংসারটাকে এখানে দাঁড় করিয়েছি। কিন্তু আমাদের একটা জিনিস খুব ভালো ছিল, আমরা আলু সেদ্ধ ভাতও খেয়েছি, হেসে হেসে খেয়েছি, তাতে আমাদের কোনো আক্ষেপ ছিল না। আমরা যেটা করেছি নিজেরা আলোচনা করে করেছি, কখনো মতের বিরুদ্ধে, কেউ কারোর মতের বিরুদ্ধে যায়নি, কেউ কাউকে কখনো অমর্যাদা করিনি। তো আলু সেদ্ধ ভাত খেয়েও আমরা দিন কাটিয়েছি, কিন্তু আমরা হেসে হেসে থেকেছি। অন্য কোনো ঘাটতি সংসারে ছিল না। শুধুমাত্র আজকে আমার জীবনে ঘাটতিটাই রোগের কারণে এসেছে। তো যাই হোক, সেটা বাদ দাও। আজকে আমি সত্যি এই সোশ্যাল মিডিয়ায় এসে আমি এই রোগটাকে অলমোস্ট ভুলে গেছি। শরীর অসুস্থ হয়েছে, কষ্ট পেয়েছি, শুয়ে থেকেছি, আবার সোজা হয়ে দাঁড়িয়েছি। যখন অসুস্থ হয়ে শুয়ে থেকেছি, জেনেছি আমার 50টা বন্ধু অন্তত কমেন্টস করছে মৌসুমী কেমন আছো জানার জন্য। তাদের উত্তর দিতে গিয়ে আমি কখন নিজেই সুস্থ হয়ে গেছি। তো তাই ভাবলাম যখন ননস্টপ 100টা এপিসোড শ্যুট করে গেলাম, তখন তোমাদের সাথে একটু স্পেশাল গল্প করে একটু স্পেশাল ব্লগ নিয়ে আসি। সেঞ্চুরি। হ্যাঁ, আর বললাম না, এখনো কিন্তু আসল খবরটা তোমাদের দেইনি, যেটা শুনলে আমার বন্ধুরা সব থেকে খুশি হবে। তো সেটা আসছি সবার শেষে। আর এইটা হলো আমার জীবনের অক্সিজেন। আমার 2 মেয়ে আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। ওরা হয়তো অনেক ছোট, ওরা আমার সন্তান, কিন্তু হলেও ওদের ভূমিকা পুরো অন্যরকম। আমার মা হচ্ছে আমার অভিভাবক, আর আমার মিঠি হচ্ছে আমার অক্সিজেন। ও হচ্ছে আমার হার্টবিট। ও একটুখানি জোরে শ্বাস নিলেও আমার কষ্ট হয়। আর মামের হাতে আমি সমস্ত কিছু ছেড়ে নিশ্চিন্তে থাকতে পারি। তো আমার 2 মেয়ে আমার নয়, ভুল বললাম, আমাদের 2 মেয়ে আমাদের 2 জায়গাতে অবস্থান করছে। আমার মা অনেকটাই ছোট, সবে ক্লাস 12, কিন্তু আমি বা ওর বাবা ওকে চোখ বন্ধ করে ভরসা করতে পারি, সমস্ত দায়িত্ব ওর উপরে দিয়ে দিতে পারি। আর মিঠি হচ্ছে আমাদের হার্টবিট। ও হচ্ছে আমাদের যত সফট কর্নার হচ্ছে মিঠি। এই ছোট্ট মেয়েটাও শুরু থেকে কিন্তু আমার ব্লগিংয়ে আমার অনেক সাহায্য করেছে, আমায় ক্যামেরা ধরেছে, আমাকে সাহায্য করেছে। আমি যখন বলতাম যে লোকে আমার ব্লগ দেখে আমি কথা বলবো, এটা ক্যামেরায় লোকে দেখে হাসবে, ও বলতো কেন মা, এত মানুষ তো ভিডিও করে, কারোর দেখে তো কেউ হাসে না, তোমায় দেখে কেন হাসবে? তো মাম শুধু একা নয়, কিন্তু আমার এই ব্লগিংয়ে উৎসাহ যোগানোর পেছনে মাম, ওর বাবা, ওরা যেমন ছিল, ছোট বলে মিঠি কিন্তু একেবারেই কম ছিল না। মিঠিও ছিল আমার অনেক বড় কারণ। ওরাই আমার হাতে ক্যামেরা তুলে দিয়েছিল যে তুমি অসুখ ভুলে ফোনটাকে নিয়ে তুমি ভালো থাকো। সব মানুষ সারা জীবন বাঁচে না, কিন্তু যে কদিন বাঁচে আনন্দে বাঁচতে শেখো। আমার পরিবার আজকে আমাকে আমার এতগুলো বন্ধু জোগাড় করতে সাহায্য করেছিল, ওরা ছিল আমার পাশে। যাই হোক, আজকে আমার 100টা এপিসোড কমপ্লিট হলো, আর এইটার জন্য আজকে আমার এতটাই আনন্দ হচ্ছে যে আমি 100টা এপিসোডের মধ্যে আমি অনেক দিন অসুস্থ হয়েছি, কিন্তু কোনো দিন ব্লগ দেওয়া বন্ধ করিনি। আমার বন্ধুরা আমায় বলেছে মৌসুমী 5 মিনিটের হোক ছোট্ট ব্লগ দাও, তবু তোমার আপডেট দাও। কত লোকে সেখানে আমার বন্ধুরা গিয়ে প্রতিবাদ করেছে। তো আজকে আমার এই পরিবারের 3 জনের বাইরে তোমরাও আমার একটা বড় ইন্সপিরেশন, কারণ তোমরা আমার পাশে এসে সমানভাবে দাঁড়িয়েছিলে, আমাকে ভালোবেসেছিলে। তোমরা যদি আমার ভালো না বাসতে, তাহলে কিন্তু আজকের মৌসুমী এই মৌসুমী হতো না, এত ভালোবাসার মানুষ সে হতো না। আর আজকে তো সাবস্ক্রাইবার মোটামুটি একটা গেইন হয়েইছে, তার সাথে তোমাদের যে আনন্দের খবরটা দেবো বলেছিলাম, আর তোমাদের অপেক্ষা করাবো না, এবার বলেই ফেলি। আমার সাবস্ক্রাইবার তো অনেক আগেই ফিল আপ হয়ে গেছে, কারণ 1000 সাবস্ক্রাইবার হলে ইউটিউবের নিয়ম অনুযায়ী সাবস্ক্রাইবার গেইন হয়ে যায়। বাকি ছিল ওয়াচ আওয়ার, আমার ওয়াচ আওয়ারটাও কমপ্লিট হয়ে গেছে। এবার পরবর্তী প্রসেস, সেগুলো অবশ্য আমি পারি না, সেগুলো মাম স্টেপ বাই স্টেপ এগোবে। ও তার জন্য কদিন ইউটিউব ভিডিও দেখছে, ও সেগুলো ও মনে হয় 2 স্টেপ ভেরিফিকেশান কমপ্লিটও করে ফেলেছে। তারপরে কি আছে আমি না, এই ব্যাপারটা আমি খুব একটা সড়গড় নই, আমি বুঝিও না। তো ওই প্রসেসগুলো মাম চালাচ্ছে, জাস্ট 2 দিন হলো শুরু হয়েছে। তো প্রসেসগুলো মাম চালাচ্ছে, ও আপডেটটা ভালো দিতে পারবে যে ওটা কোন জায়গায়। তবে হ্যাঁ, ওটা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের ফের আপডেট দেবো। আমি বলেছিলাম যেদিনকে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে আমি তোমাদেরকে আমার আপডেট দেবো, আর সেই জন্য নিয়ে এলাম। সবাইকে
জানালাম আমার ওয়াচ আওয়ার কমপ্লিট হয়ে গেছে, আমি একটা স্টেপ এগিয়ে গেছি। তো সমস্ত কিছু সম্ভব হয়েছে আমার বন্ধুদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। তো আমার বন্ধুদেরকে এটাই বলা, তোমরা ঠিক যেভাবে আমাকে এতদিন ভালোবেসেছো সেভাবেই ভালোবেসো, আমার পাশে থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করো। আর পারলে ছোট ছোট লাইক শেয়ার করে যদি আমার পাশে আরেকটু থাকো, তাহলে হয়তো চ্যানেলটা আরেকটু বাড়াতে আমার সুবিধা হয়। আসলে জানো তো, এখন এই চ্যানেলটার উপর আমার অনেক কিছু, আমি পাগলের মতো চ্যানেলটার পেছনে খেটেছি। কেন জানো? যদি আমি আমার স্বামীর পাশে একটু হলেও চিকিৎসা, আমার নিজের চিকিৎসা, অ্যাটলিস্ট 2টো মেডিসিনের পাতাও নিজে কিনতে পারি। তো সেটার জন্যই তোমাদেরকে রিকোয়েস্ট করা যে তোমরা যদি সত্যিই আমার পাশে থাকো, তাহলে হয়তো আমার সেই স্বপ্নটা পূরণ হবে। একদিন হয়তো সত্যি আমার চিকিৎসার কিছুটা খরচ হলেও আমি নিজে চালাতে পারবো। তো চলো, আজকের এই 100 এপিসোডের ব্লগটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের ব্লগ নিয়ে। আর যদি আমার ভিডিওটা আজকের একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আসছি নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।